আসসালামু আলাইকুম, সবাইকে শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা কিভাবে ইনিশিয়াল টেবল তৈরি করব। তো এটা আমরা প্রিভিয়াস ক্লাসে তৈরি করেছি। আমি একটু ফিডব্যাক দিচ্ছি যে কিভাবে আমরা তৈরি করেছি। আমরা আমাদের যে আমাদের যে কনস্ট্রেন্ট গুলো ছিল, সেই কনস্ট্রেন্ট গুলোকে প্রথমে আমরা ইকুয়াল সাইনে রূপান্তর করেছি। ইকুয়াল সাইনে রূপান্তর করার জন্য আমরা কখনো কখনো স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করেছি, কখনো কখনো স্ল্যাক ভেরিয়েবল আমাকে বিয়োগ দিতে হবে, কখনো কখনো আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমাকে যোগ করতে হবে। তো আমাদের যে প্রবলেমটা আমরা শুরু করেছি, সেখানে আমাদের কোনো আর্টিফিশিয়াল ভেরিয়েবল ছিল না। আহ, কারণ ম্যাথমেটিক্স এর যে জাজমেন্ট বা ম্যাথমেটিক্স এর যে নর্ম, সেই অনুসারে কোনো আর্টিফিশিয়াল ভেরিয়েবলের প্রয়োজন ছিল না। এবং কেন, সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে অবজেক্টিভ ফাংশন এবং কনস্ট্যান্ট গুলো ছিল, সেগুলো গ্রেটার দেন ইজ ইকুয়াল টু ছিল। এই কারণে সেখানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল বা প্রয়োজন হয় নাই। আমাদের সবগুলো ক্ষেত্রে আমরা স্ল্যাক ভেরিয়েবল কি করেছি, যোগ করেছি। তো এই কনস্ট্যান্ট গুলোকে আমরা সাজিয়েছি এভাবে যে কনস্ট্যান্ট গুলো সহগগুলোকে আমরা এখানে লিখছি, এবং কোয়ান্টিটি অর্থাৎ কনস্ট্যান্ট গুলো সমান চিহ্নের এই পাশে যে ফিগার গুলো আপনি দেখতেছেন, সেই অনুসারে আমরা সমান চিহ্নের এই পাশে ফিগার গুলো দিয়েছি। ইউনিট প্রফিট যেহেতু আমরা বলছি যে আমরা যদি এখন x1 x2 এই মানগুলো যদি জিরো বসাই, এই মানগুলো যদি জিরো হয়, তাহলে আমাদের ডিসিশন ভেরিয়েবল থাকে s1 s2 এবং s3। শুধুমাত্র ডিসিশন ভেরিয়েবল s1 s2 s3 থাকে। এই জন্য আমরা এগুলোকে বেসিসে বসাইছি s1 s2 s3। যেহেতু ইউনিট প্রফিট, এখনো কোনো প্রফিট আমরা ধরি নাই, ইউনিট প্রফিট জিরো করে আছে। কোয়ান্টিটি ছিল এখানে 40 50 বা 45 12, এটা ছিল সমান চিহ্নের এই পাশে। এভাবে আমরা একটা টেবল সাজিয়েছি। এখানে সিজে রো যেটা দেওয়া আছে, এটা ছিল আমাদের অবজেক্টিভ ফাংশনের সহগ গুলো। x1 এর সহগ ছিল 300, x2 এর সহগ ছিল 250, বাকিগুলোর s1 s2 s3 এর সহগ ছিল 0। জেড যে রোটা আলটিমেটলি এটা এটা গুণ হয়ে আসে, এটা সামেশন হয়ে আসে। মানে এই ইউনিট প্রফিট দিয়ে আমি যখন এই প্রত্যেকটা ইউনিট প্রফিট, মানে এখানে s1 এর প্রফিট 0 0 দিয়ে 2 কে গুণ করব, s2 প্রফিট 0 0 দিয়ে 1 কে গুণ করব, s3 প্রফিট 0 0 দিয়ে আমি 1 কে গুণ করব। গুণ করে এগুলো সাম করলে যে রেজাল্ট আসবে, সেটা হচ্ছে আমার z0। এই z0 দেখা যাবে যে এখানে বর্তমানে 0 দেখাচ্ছে। এটা 0 দেখানোর কারণ হচ্ছে আমার ইউনিট প্রফিট সবগুলো 0, এবং ইউনিট প্রফিটের সাথে প্রত্যেকটা রোর গুণ করলে, প্রতিটা রোর ফিগার গুলো, প্রতিটা কলামের ফিগার গুলো ইউনিট প্রফিটের সাথে গুণ করে সাম করলে যে রেজাল্ট আসবে, সেটা হচ্ছে জেড এর ভ্যালু। আমি আবারও বলছি, ইউনিট প্রফিটের প্রত্যেকটা ভ্যালুকে আমি যদি কলাম ওয়াইজ প্রতিটা ভ্যালুর সাথে গুণ করি, গুণ করে যোগফল যেটা আসবে, সেটা হচ্ছে আমার জেড যে রোর ভ্যালু। তো এখানে জেড যে রোর ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন আমি আরেকটা যদি আপনাকে দেখাই, যেমন ইউনিট প্রফিট 0, আমাদের যে দ্বিতীয় কলাম s2 কলাম, x2 কলামে আপনার জেড এর ভ্যালুটা 0। এই জিরোটা কিভাবে আসছে? x2 কলামে জেড এর ভ্যালুটা 0, x2 কলামে জেড এর ভ্যালুটা 0। এটা কিভাবে আসলো? আমরা 0 দিয়ে 1 কে গুণ করলাম, যোগ, এখানে ইউনিট প্রফিট 0 দিয়ে 3 কে যোগ করলাম, 3 কে গুণ করলাম, যোগ, আমরা 0 দিয়ে এখানে 0 কে গুণ করলাম। এই সবগুলো যোগ করলে আমার যোগফল আসবে 0। অর্থাৎ প্রথম ইনিশিয়াল টেবলে জেড এর ভ্যালুটা সবসময় 0ই থাকে। এরপরে সিজে থেকে জেড জে, অর্থাৎ সিজে কলাম থেকে আমি জেড জে কলামটা যদি বাদ দিই, বিয়োগফল যেটা আসবে সেটা হলো সিজে মাইনাস জেড জে রো। এখন আমরা বলছি যে সিজে মাইনাস জেড জে রো হচ্ছে আমার ক্রাইটেরিয়া। এটা দেখেই আমি বুঝবো যে আমার আমার এটা হয়েছে কিনা, অর্থাৎ আমার সলিউশনটা অপটিমাম কিনা। তো সিজে মাইনাস জেড যে রোটা আমরা সাধারণত রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। এক ইউনিট করেসপন্ডিং ভ্যালু সলিউশন অ্যাড হওয়ার পরে আমার কতটুকু অপরচুনিটি কস্ট তৈরি হলো, সেটা বের হবে। তো এখানে সিমপ্লেক্স ক্রাইটেরিয়া অনুসারে এটাকে আমরা বলি যে সিজে মাইনাস জেড জে শো দ্য নেট ইম্প্যাক্ট অন দ্য ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন of bringing one unit of each of the column variable into the basis। এক ইউনিট বেসিসে যদি আমি অ্যাড করি, তাহলে আমার অবজেক্টিভ ফাংশনে কি ধরনের ইম্প্যাক্ট তৈরি হয়। যদি সি সি শব্দটা এখানে যে আপনি দেখতেছেন গ্রাফে যে সিটা আছে, সেটা হচ্ছে যে কতটুকু আমি গেইন করেছি। সি মানে কতটুকু আমি গেইন করেছি, আর জেড মানে কতটুকু আমি লস করেছি। তাহলে সি গেইন থেকে লস যখন আমি বাদ দিব, এই ফিগারটা কি আসবে?
এই ফিগারটা দেখা যাবে এই যে ফিগারটা পাবো পজিটিভ আর যেটা ডিফারেন্স যেটা পাবো এই ২ টা ডিফারেন্স যদি আমার পজিটিভ হয়, যদি পজিটিভ হয় তাহলে আমার অবজেক্টিভ ফাংশনকে কি করতে হবে? এই আরো ইম্প্রোভাইজ করতে হবে। আরো ইম্প্রো এ সা আমাকে ইম্প্রোভাইজ করতে হবে যে এটাকে আরো এ এ ইম্প্রোভাইজ করে নতুন কোনো ভেরিয়েবল এড করা যায় কিনা সেটা দেখতে হবে। সো ম্যাক্সিমাইজেশন প্রবলেমে যদি পজিটিভ হয়, Cj - z যদি বলে পজিটিভ হয় তাহলে আমার অপটিমামটা আসে নাই। আমাকে অপটিমাম না আসা পর্যন্ত করতে হবে। অর্থাৎ টার্গেট হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেমে Cj - z যেটা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এটা নেগেটিভ বা 0 না আসে ততক্ষণ পর্যন্ত আমাকে অঙ্ক করে যেতে হবে। এটা যদি পজিটিভ কোনো ভ্যালু আসে তাহলে বুঝতে হবে আমি অপটিমাম সলিউশন পাই নাই। অর্থাৎ Cj - z যাতে আপনার যে ফিগার গুলো আছে এই ফিগার গুলো আইদার 0 আসবে অথবা নেগেটিভ আসবে। তাহলে আমি বুঝবো যে আমার অপটিমাম সলিউশন আসছে। যদি একটা ভ্যালুও এখানে পজিটিভ থাকে তাহলে আমাকে অঙ্ক চালিয়ে দিতে হবে। কারণ চালিয়ে দিতে হবে এই কারণে যে আমার এখানে এখনো আমার অবজেক্টিভ ফাংশনে ম্যাক্সিমাইজেশন যেটা আমি চাচ্ছি ডিজায়ার্ড অপটিমাম সলিউশন আসে নাই। এটা হচ্ছে টার্গেট ম্যাক্সিমাইজেশন এ। ঠিক একই রকমভাবে মিনিমাইজেশন এ তার উল্টাটা হয়। মিনিমাইজেশন এর ক্ষেত্রে আমরা দেখি যে পজিটিভ আসলে তখন আমরা অ্যাকসেপ্ট করি। আর ম্যাক্সিমাইজেশন এ নেগেটিভ আসলে আমরা তখন অ্যাকসেপ্ট করি। এর রিভার্সটা। এখন আমরা দেখব যে কিভাবে আমাদের এই অঙ্কটা আমরা শুরু করছি। দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে আগের যে টেবল আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সবাই একটু খাতা কলমে টেবলটা লিখে নেন। এখানে যে টেবলটা আছে এই টেবলটা লিখে নেন। এটার দরকার নাই। এই টেবলটা একটু লিখে নেন। আপনাদেরকে আমি ১-১.৫ মিনিট সময় দিচ্ছি। আপনারা খাতায় এই টেবলটাকে লিখেন। এই টেবলটা আমাদের আগের টেবলটারই ইনিশিয়াল টেবলটারই প্রতিচ্ছবি। শুধু ২ টা বিষয় আমরা এখানে এড করছি, ২ টা কলাম। একটা হচ্ছে রেশিও কলাম আর একটা হচ্ছে প্রফিট কলাম। তো এই ২ টা কলাম আগের টেবলে ছিল না। দেখেন আগের টেবলে এই ২ টা কলাম ছিল না। এই ২ টা কলাম আগের টেবলে ছিল না। আমরা এই ২ টা কলাম এখন এড করছি। তো আপনারা এই ২ টা কলাম এড করে এই টেবলটা যেভাবে ফিগার দেওয়া আছে ঠিক একইভাবে ফিগারটা আপনারা খাতায় লিখেন। আমি আপনাদেরকে ১-২ মিনিট সময় দিচ্ছি। ১০:২০ বাজে, ১০:২২ এ আপনার সাথে আমার কথা হবে। আপনারা লিখে নেন।
লিখছেন স্যার সবাই? হ্যালো, সবাই লিখেছেন? স্যার একটু পোর্শন বাকি আছে। দেখেন, আমরা এই আগের আগের যা যা করলাম সেটাই, অর্থাৎ আপনি প্রথমেই এই টেবলটা করবেন। প্রথমে আমরা যে প্রথম টেবলটা দেখিয়েছি এই টেবলটা করা আর এই টেবলটা করা একই কথা। আপনি এই টেবলটা না করে ডিরেক্টলি এই টেবলে চলে যাবেন, অঙ্ক করার সময় ডিরেক্ট এই টেবলে চলে যাবেন। জাস্ট অবজেক্টিভ ফাংশন থেকে আমরা এই টেবলটা তৈরি করে নিব। তৈরি করার পরে দেখেন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা দেখবো যে আমাদের এই জেড যে ফাংশন সিজে মাইনাস জেড যে রোতে সর্বোচ্চ কোনটা, সবচেয়ে বেশি বেশি ফিগার কোনটা, বড় কোনটা, সবচেয়ে লার্জেস্ট ভ্যালু কোনটা। সবচেয়ে লার্জেস্ট ভ্যালু হচ্ছে 300। দেখেন এখানে সবচেয়ে বড় পজিটিভ নাম্বার হচ্ছে 300। এটাকে বলা হয় পাইভট কলাম। এটাকে বলা হয় পাইভট কলাম। আমি আবারও বলছি, এই কলামটাকে বলা হয় পাইভট কলাম। এই প্রবলেমটা হচ্ছে পাইভট কলাম। এখন দেখেন এই যে আপনি পাইভট কলামটা পেলেন, পাইভট কলামটা পেয়ে গেলেন, তাইলে এখন আপনি এই যে পাইভট কলামটা পেলেন, এই পাইভট কলামের যে ফিগার গুলো আছে, এই যে এই পাইভট কলামটা মানে হচ্ছে এখানে যে ভেরিয়েবলটা আপনি দেখতে পাচ্ছেন x1 ভেরিয়েবলটা, এটা এটা ইনকামিং ভেরিয়েবল, এটা ঢুকবে। এটা হচ্ছে ইনকামিং ভেরিয়েবল, এটা ঢুকবে। তো ইনকামিং ভেরিয়েবলের আপনি ইনকামিং ভেরিয়েবলের যে সহগগুলো দেখতে পাচ্ছেন, সহগ হচ্ছে 2, প্রথম রোতে হচ্ছে 2, ফার্স্ট রোতে, সেকেন্ড রোতে হচ্ছে 1, থার্ড রোতে হচ্ছে 1। তাহলে এই 2 দিয়ে আপনি 40 কোয়ান্টিটিকে ভাগ করেন, 2 দিয়ে কোয়ান্টিটিকে ভাগ করেন, তাহলে রেশিও বের হবে 20। এরপরে 1 দিয়ে 45 কে ভাগ করেন, রেশিও বের হবে 45। এরপরে 1 দিয়ে 12 কে ভাগ করেন, রেশিও বের হবে 12। এখন দেখেন এই রেশিওর ভিতরে তিনটা রেশিও পাইছি। একটা হচ্ছে প্রথম প্রথম রোতে 20, দ্বিতীয় রোতে 45, তৃতীয় রোতে। এখন এখানে সবচেয়ে সবচেয়ে কম রেশিও কোনটা? সবচেয়ে কম রেশিও হচ্ছে 12। এখান থেকে দেখতে হবে সবচেয়ে লোয়েস্ট রেশিও কোনটা। সবচেয়ে লোয়েস্ট রেশিও যেটা, সেটাকে বলা হয় পাইভট রো। সেটাকে বলা হয় পাইভট রো। পাইভট রো থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে S3 একটা ভেরিয়েবল পাবো। এর মানে এই S3 কে বের হয়ে যাবে, S3 বের হয়ে যাবে, X1 ঢুকবে, বেসিসে S3 উপরে চলে যাবে এবং X1 এখানে চলে আসবে, কারণ X1 কে আমি পরিবর্তন করতে চাচ্ছি। X1 হচ্ছে ইনকামিং ভেরিয়েবল আর S3 হচ্ছে আউটগোয়িং ভেরিয়েবল। S3 হচ্ছে আউটগোয়িং ভেরিয়েবল, S1 হচ্ছে ইনকামিং ভেরিয়েবল। তাই ইনকামিং ভেরিয়েবল কোনটা, পাইভট কলাম যেখানে সিলেক্ট হবে সেটা হচ্ছে ইনকামিং ভেরিয়েবল। আর আউটগোয়িং ভেরিয়েবল কোনটা, যেখানে পাইভট রো সিলেক্ট হবে সেটা হচ্ছে পাইভট আউটগোয়িং ভেরিয়েবল। এখন এই যে দুইটা দুইটা পয়েন্টের ইন্টারসেকশন পয়েন্ট, এখানে দুইটা রো এবং কলামের যে ইন্টারসেকশন ভ্যালুটা, সেটাকে বলা হয় পাইভট এলিমেন্ট। সেটাকে বলা হয় পাইভট এলিমেন্ট। সেই এলিমেন্টটা এখানে হচ্ছে 1। পাইভট এলিমেন্ট হচ্ছে এখানে 1। আপনারা একটু ইন্ডিকেট করে রাখতে পারেন, দিস ইজ দ্য পাইভট কলাম, আর S3 হচ্ছে আমাদের পাইভট রো, এবং এখানে 1 হচ্ছে আমাদের পাইভট এলিমেন্ট। এই তিনটা আমার জিনিস জানা খুবই জরুরি। পাইভট রো কোনটা, পাইভট কলাম কোনটা, পাইভট এলিমেন্ট কোনটা। PIVOT, পাইভট, পাইভট কলাম, পাইভট রো, পাইভট এলিমেন্ট। এখানে পাইভট এলিমেন্ট হচ্ছে 1। এখন আমি যদি দেখি এখানে টোটাল প্রফিট কত, আপনি চিন্তা করে দেখেন, ইউনিট প্রফিট হচ্ছে 0। 0 দিয়ে কোয়ান্টিটি কে গুণ করলে 0 আসবে, 0 দিয়ে কোয়ান্টিটি 45 কে গুণ করলে 0 আসবে, 0 দিয়ে কোয়ান্টিটি 12 কে গুণ করলে 0 আসবে, এবং টোটাল প্রফিট আসবে আপনার 0। কারণ এটা এখনো সলিউশন হয়নি। আমার উদ্দেশ্য হচ্ছে টোটাল প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা। তা আমি প্রথম যে টেবল, এই প্রথম টেবল হচ্ছে এটা, এটাকে বলা হচ্ছে টেবল 1। অর্থাৎ আমার আমার সলিউশনে এটা হচ্ছে প্রথম টেবল, মানে শুরু, টেবল মাত্র শুরু করলাম। এই শুরু করার পরে আমি এখন সলিউশন করব। সলিউশন করতে গিয়ে আমাকে এখন বের করতে হবে কোন ভেরিয়েবলটাকে আমি ইন করব, কোন ভেরিয়েবলটাকে আমরা আউট করব। ভেরিয়েবল ইন এবং আউট করার জন্য আমাকে প্রথমে পাইভট কলাম সিলেক্ট করতে হবে। পাইভট কলাম সিলেক্ট করার জন্য সিজে মাইনাস জেড যে রোটা আছে সেটার সবচেয়ে পজিটিভ ভ্যালুটাকে নিতে হবে। সবচেয়ে পজিটিভ ভ্যালু হচ্ছে 300, সেই হিসাবে আমাদের এখানে পাইভট কলাম হচ্ছে X1।
এরপরে আমাকে নিতে হবে x1 এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে, বেসিসের যে কোএফিসিয়েন্ট গুলো আছে, সেই কোএফিসিয়েন্ট গুলো দিয়ে কোয়ান্টিটিকে ভাগ করতে হবে। ভাগ করলে রেসপেক্টিভ কোয়ান্টিটিকে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পাবো রেশিও। এই রেশিও থেকে সবচেয়ে সর্বনিম্ন যে রেশিওটা, সেটা হবে আমাদের পাইভট রো। এই পাইভট রোটা হচ্ছে আউটগোয়িং ভেরিয়েবল। এটাকে আমাকে বের করে নিতে হবে, বের করে দিতে হবে বেসিস থেকে। বেসিস থেকে এটাকে আমাকে বের করতে হবে। তো এই হচ্ছে আপাতত আমাদের, এতটুকু পর্যন্ত আপনারা কেউ বুঝেন নাই এরকম কেউ আছেন কিনা? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। পরে কিন্তু আবার বলবেন না স্যার আমি এটা বুঝি নাই। আমি কিন্তু খুব স্লোলি যাচ্ছি, আপনারা আস্তে আস্তে বুঝে যান। না বুঝলে পরে আমি মিলাইতে পারবো না, আপনাদেরকে বুঝাইতে পারবো না। এখন কাজ হচ্ছে, আমাকে বলছে যে আমার এই কলামটা, অর্থাৎ এই যে কলামটা x1 কলামটা আমাকে কি করতে হবে, ইন করতে হবে, ইনকামিং ভেরিয়েবল। x হচ্ছে আমার ইনকামিং ভেরিয়েবল, আর s3 হচ্ছে আমার আউটগোয়িং ভেরিয়েবল। এখন আমাকে ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম মানে এটাকে এই এই যে রোটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা রো আছে, এই রোটাকে পরিবর্তন করে ফেলতে হবে। কোনটা? s3 যে রোটা আছে এটাকে পরিবর্তন করে নতুন একটা রো, নতুন ফিগারে আসবে, নিউ নিউ থার্ড রো। এটাকে বলা হয়, এটা যদি 3 নাম্বার রো, S1 1 নাম্বার রো, S2 2 নাম্বার রো, S3 হচ্ছে আমার 3 নাম্বার রো। এই 3 নাম্বার রোটাকে আমাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে নতুন একটা থার্ড রো আসবে, নতুন থার্ড রো আসবে। তাহলে আমি নিউ থার্ড রো তৈরি করব। নিউ থার্ড রো তৈরি করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, নতুন একটা থার্ড রো যদি আমাকে তৈরি করতে হয়, তাহলে আমাকে আমার যে পাইভট এলিমেন্ট আছে, এই এলিমেন্ট দিয়া আমাকে সবগুলো কলামকে কি করতে হবে, সবগুলো পাইভট এলিমেন্ট দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। পাইভট এলিমেন্ট দিয়ে আমরা সবগুলোকে গুণ করব। পাইভট এলিমেন্ট হচ্ছে আমার কত? 1। এই 1 দিয়া আমি আমার যতগুলো ফিগার আছে, যতগুলো কোএফিসিয়েন্ট আছে এখানে সবগুলোকে গুণ করব। 1 দিয়ে যতগুলো ফিগার আছে আমি সবগুলোকে গুণ করব। তাহলে দেখেন আমি সবগুলোকে যদি গুণ করি, আপনারা কি লিখছেন? আপনারা হয়তো, আমি আপনাদেরকে বলছিলাম এই কলাম, এই টেবলটা লেখার জন্য। সবাই কি লিখছেন স্যার? একটু সবাই রেসপন্ড করবেন। সবাই কি লিখছেন এটা? জি স্যার। আচ্ছা, যদি লিখে থাকেন, এখানে আপনারা এই পাইভট কলাম যেটা, পাইভট এলিমেন্ট যেটা, এটাকে একটা সার্কেল করেন। এই 1 টাকে একটা গোল দিয়ে একটা সার্কেল করেন। এই 1 টাকে একটা সার্কেল করেন। করছেন সার্কেল? জি স্যার। করছেন। এই 1 দিয়ে আমি এখন বাকিগুলোকে গুণ করব। 1 দিয়ে 1 কে গুণ করলে কত আসে স্যার? 1 দিয়ে 0 কে গুণ করলে কত আসে স্যার? 1 দিয়ে 0 কে গুণ করলে কত আসে? এরপরেরটা 0, এরপরেরটা 1, এরপরেরটা 12। তাহলে এটা আমি ওয়ার্কিং করতেছি। এটা আপনারা মুখে মুখে করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আপনারা এই যে এখন যে ফিগারটা দেখতে পাচ্ছেন, আপনারা এটা আপনাদের পরীক্ষার হলে করা লাগবে না, কারণ এটা আপনি মুখে মুখে করবেন। এই কাজ মুখে মুখে করতে হবে, এটার জন্য আলাদা ওয়ার্কিং করার কোনো সুযোগও নাই, সময়ও থাকবে না। দেখেন, নতুন রো আমি ডেভেলপ করছি, দ্য নিউ থার্ড রো, মুখে মুখে 1 দিয়ে 1 কে গুণ করছি 1, 1 দিয়ে 0 কে গুণ করছি 0, 1 দিয়ে 0 কে গুণ করছি 0, 1 দিয়ে 0 কে গুণ করছি 0, 1 দিয়ে 1 কে গুণ করছি 0, 1 দিয়ে 12 কে, কোয়ান্টিটি ছিল 12। আপনাদের টেবলে খেয়াল করেন কোয়ান্টিটি কত ছিল স্যার? কোয়ান্টিটি কত ছিল? 12। 12। এই 12 কে 1 দিয়ে গুণ করছি, কত হয়েছে? 12। হ্যাঁ, তাহলে এইরকম আপনারা গুণ করে নিবেন, এরকম গুণ করে নিবেন। বুঝতে পেরেছেন? এরকম গুণ করে আপনারা একটা নতুন টেবল তৈরি করবেন। নতুন টেবল, কি টেবল তৈরি করবেন স্যার? নতুন একটা টেবল তৈরি করবেন। নতুন একটা টেবল আপনারা শুরু করেন, সবগুলো ফাঁকা রাখেন, শুধু এই 3 নাম্বার রোটা তৈরি করেন। 3 নাম্বার রোটা তৈরি করবেন। এই প্রফিট কলামে সবগুলো ফাঁকা রাখবেন। রেশিও কলামে সবগুলো ফাঁকা রাখবেন। 3 নাম্বার রো কি হবে আমার? 3 নাম্বার রো নতুন করে তৈরি করছি না? নিউ থার্ড রো, নিউ থার্ড রো। তাহলে 3 নাম্বার রোটা কি হবে? x1, 3 নাম্বার রো সহগ কত ছিল? x এর সহগ কত ছিল স্যার? ইউনিট প্রফিট 300। আগে ছিল কি? আপনারা টেবল তৈরি করছেন, সেখানে আগে ছিল, এখানে কি ছিল? S3 ছিল। ইউনিট প্রফিট কত ছিল? 0 ছিল। এখন আমি এটাকে নতুন নতুন রোতে রূপান্তর করব, x1 ভেরিয়েবল নিয়ে আসবো। তাহলে S3 চলে যাবে, কি আসবে? কি আসবে স্যার? x1 আসবে। ইউনিট প্রফিট কত ছিল? 0। এখন x1 এর সহগ ছিল 300, তাহলে এখানে হয়ে যাবে 300।
আর আমরা 1 দিয়ে গুণ করার পরে আমার পাইভট এলিমেন্ট ছিল কত 1, সার্কেল করছেন আপনারা। পাইভট এলিমেন্ট ছিল 1, 1 দিয়ে 12 কে গুণ করছি 12, 1 দিয়ে 1 কে গুণ করছি 1, 1 দিয়ে 0 কে গুণ করছি 0। এভাবে করে এই যে এখানে 12 আসছে, ঠিক আছে? দেখছেন? ক্লিয়ার স্যার? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা একটা রো কি করছি, ট্রান্সফার করে ফেলছি। আগের রো থেকে আরেকটা দ্বিতীয় কলামে এসে আমি আরেকটা রো, দ্বিতীয় টেবলে এসে আমি একটা রো ট্রান্সফর্ম করে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে খেয়াল করে দেখেন, আমার যে পাইভট এলিমেন্ট আপনারা যে টেবলটা তৈরি করছেন এখানে, প্রথম টেবল যেটা তৈরি করছেন সেই টেবলে প্রথম রো কি S1? আপনারা রেসপন্ড না করলে আমি ক্লাস করাবো না। জি স্যার। জি স্যার। S1 S1 এর পাইভট কলামের কোএফিসিয়েন্ট কত? 2 স্যার। S1 রো 2, এই 2 আমার কাজে লাগবে। মনে রাখেন এখানে একটা পাইভট এলিমেন্ট কত? 2 স্যার। এই রোটাকে, এই যে ফার্স্ট রো, এই রোটাকে আমি ট্রান্সফার করব। স্যার কিছু শোনা যায় না। আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না স্যার।
স্যার আপনার মাইক থেকে শুধু একটা নয়েজ আসতেছে, কোনো ভয়েস আসতেছে না। হ্যালো, জি স্যার।
স্যার নাই ক্লাসে? স্যার জয়েন দিচ্ছে, স্যার মাইক কাজ করতেছে না, আবার লিভ নিচ্ছে, আবার জয়েন দিচ্ছে। মাইক্রোফোনে মনে হয় সমস্যা হয়েছে। ভালো হয়েছে, আমার তো নেটই নেই। বন্ধু আবু জাফর কেমন আছিস?
পাচ্ছ? হ্যালো, জি স্যার, শোনা যেতেছে। সাংঘাতিক, এতক্ষণ পর। যাক, এখন শুনতে পাচ্ছ তাহলে? হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। এই অনেক সময় নষ্ট হলো, টেকনোলজি। আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমরা এখন ফার্স্ট রোটাকে পরিবর্তন করব। আপনারা দেখেন ফার্স্ট রোতে আমাদের পাইভট এলিমেন্ট কত? 2। খেয়াল করছেন? ফার্স্ট রোতে আমাদের পাইভট এলিমেন্ট কত? 2 স্যার। 2। তাহলে আমরা এই ফার্স্ট রোর প্রাইভেট এলিমেন্ট যে 2 আছে, এটা আমার মাথায় রাখতে হবে। এটা আমার মাথায় রাখতে হবে। এখন আমাকে এই ফার্স্ট রোটা পরিবর্তন করতে হবে। ফার্স্ট রোটা পরিবর্তন করার টেকনিক মুখে মুখেই করতে হবে, কিন্তু কিভাবে করব সেটা আমি এখন এখানে দেখাইছি। প্রথমে যে কাজটা করতে হবে, আমি যে নতুন রোটা পাইছি সেটা নতুন রোটা আমরা অলরেডি লিখছি না? 1 0 0 1 0 0 1 12 লিখছি কিনা? এই যে টেবল রাইট স্যার। ওইটা লিখছি। ওইটা আমার জানা আছে। এরপরে আমি যে নিউ রোটা, যে রোটাকে ট্রান্সফর্ম করব, যে রোটাকে আমি ট্রান্সফর্ম করতে চাচ্ছি, সেই রোটাকে আমরা কি করব? সেই রোটাকে আমরা এখানে লিখব। এখানে লিখব ডিরেক্টলি, অর্থাৎ এখানে যা আছে সেটাই লিখব। কত আছে এখানে দেখেন? 2 1 1 0 0 কত আছে? 2 1 40/2। 40/2 লেখার দরকার নাই। 2 1 1 0 0 2 1 1 2 1 1 1100। কোয়ান্টিটি কত? 40। 40। 20 হচ্ছে রেশিও। 20 নিয়ে আমার কোয়ান্টিটি কত? 40। ওইটাই আমি এখানে লিখবো। দেখেন, দ্য রো টু বি ট্রান্সফর্ম, ওটাকে আমি ট্রান্সফর্ম করব। সেটা হচ্ছে ফার্স্ট রো। আগের টেবলটার যেটা আমরা করছি সেই টেবলটার প্রথম রো। 2 1 1 0 0 এখানে 40 হবে, এখানে -10 লেখা আছে, ভুলে আসছে। এখানে হবে 40। আমি আবার বলছি, এখানে -10 আছে, এটা হবে 40। ঠিক আছে? এটা হবে 40, আবার এটা হবে 40। হ্যাঁ, এরপরে দেখেন আপনি কি করবেন? এই যে 2 পাইছেন, মাইনাস আমি এই যে নিউ থার্ড রোটা পাইছি, নিউ থার্ড রোটা 1 0 0 0 0 1 12, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হবে স্যার? গুণ, এটা মাইনাস করতে হবে। মাইনাস মানে প্রত্যেকটা ফিগারে এটাকে মাইনাস, তাহলে মাইনাস যদি করি তাহলে কি হবে? 2 দিয়ে গুণ করলে 2 1 2, যেহেতু মাইনাস -2। এরপরে 2 0 0, মাইনাস দিলেও যা, না দিলেও তা। এভাবে করে যেখানে যেখানে ফিগার শূন্য ছিল সেখানে আমি মাইনাস দিই নাই, বাকিগুলোতে আমি মাইনাস ইউজ করেছি। 12 2 24, বিয়োগ করলে -24 হবে। এখন দেখেন, 2 থেকে -2 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0, 0 থেকে -2 বাদ দিলে -2। আর এখানে আমাদের ভুল আছে, এখানে -10 লেখা আছে, এটা হবে 40। 40 থেকে 24 বাদ দিলে আসবে 16। 40 থেকে 24 বাদ দিলে আসবে 16। এখানে ফিগার ঠিক আছে, এখানে জাস্ট 40 টা ভুলে -10 আসছে। এতটুকু বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। সবাই বুঝছেন স্যার? যারা বুঝেন না একটু বলেন। এটা আমাকে মুখে মুখে করে নিতে হবে। আপনি চাইলে আপনার অঙ্ক করার সময় আপনি একটা রাফেও এটা করে নিতে পারেন। এটা করে নেওয়ার মূল কিভাবে করবেন? প্রথমে যে নতুন থার্ড রোটা বানাইছেন সেই থার্ড রোটা মনে মনে রাখবেন বা লিখবেন। আর যে রোটাকে ট্রান্সফর্ম করতে চাচ্ছেন সেই রোটা লিখবেন। নতুন থার্ড রোটাকে পাইভট এলিমেন্ট দিয়ে কলাম, রো বরাবর পাইভট এলিমেন্ট দিয়ে গুণ করে সেটা আগের যে ট্রান্সফর্ম যে রো, সেই রোটা থেকে বিয়োগ দিবেন। ট্রান্সফর্ম রোটা ছিল আমাদের ফার্স্ট রোটা থেকে
সহজ কথা হচ্ছে যে রোটাকে আমি ট্রান্সফর্ম করতে চাচ্ছি সেই রোটা থেকে বিয়োগ দিব কাকে? নতুন যে রোটা আমার তৈরি হয়েছে সেই রোটাকে পাইভট এলিমেন্ট দিয়ে গুণ করে বিয়োগ দিব। তো বিয়োগ দিলে বিয়োগফল যেটা আসবে সেই বিয়োগফলটাই হচ্ছে আমার নতুন ফার্স্ট রো। সেই বিয়োগফলটাই হচ্ছে আমার কি নতুন ফার্স্ট রো। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। তাহলে নতুন ফার্স্ট রোটা আমরা এখন লিখে ফেলি। কত স্যার? 0 11 0 -2 16। দেখেন আমি নতুন ফার্স্ট রোটা এখানে লিখে ফেলি। 0 11 0 -2 16। দেখছেন লিখছি কিনা? জি স্যার। লিখছি। এখন আমার কাজ হচ্ছে কি দ্বিতীয় রোটাকে, প্রথম রো আমি কাজ কমপ্লিট করে ফেলেছি। আমার প্রথম রো শেষ, তৃতীয় রো শেষ। আমার এখন দ্বিতীয় রো ট্রান্সফর্ম করতে হবে। দ্বিতীয় রো কি? দ্বিতীয় রোর এলিমেন্ট কত স্যার? 1 স্যার। দ্বিতীয় রোর এলিমেন্ট 1। তাহলে দ্বিতীয় রো আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে এই দ্বিতীয় রোটা যেটা আছে ওল্ড, এটা হচ্ছে ওল্ড রো এখন বর্তমানে। ওল্ড রোটা লিখতে হবে। ওল্ড রোটা লিখে এরপরে 1 দিয়ে কাকে গুণ করবেন? 1 দিয়ে কাকে গুণ করবেন? 1 দিয়ে কাকে গুণ করতে হবে স্যার? স্যার ফার্স্ট রোকে। ফার্স্ট রোকে না, থার্ড রোকে, নিউ থার্ড রোকে গুণ করতে হবে। নিউ থার্ড রোকে খেয়াল করে দেখেন আমরা আগের ম্যাথে কি করছি, যে রোটা ট্রান্সফর্ম করবো সেটা লিখছি ওই এলিমেন্ট দিয়ে 2 দিয়ে নিউ থার্ড রো কে আমি গুণ করেছি। তো এখানেও একই রকম দেখেন সেকেন্ড রো, আমার সেকেন্ড রো টেবল 3 থেকে আমি নিয়ে নেব 1 3 0 1 0 45। এরপরে আমি এখানে লেখা আছে -2 লেখা আছে, এটা 2 হবে না, এটা হবে 1, এটা হবে 1। এটা ভুলে 2 আসছে, এটা বইতে ভুল করছে। এটা হবে কত স্যার? 1 হবে স্যার। এখানে কত আছে? 1 হবে। 1 ইনটু 1 ইনটু নিউ থার্ড রো। 1 ইনটু নিউ থার্ড রো। তো নিউ থার্ড রো কত স্যার আমাদের? এই যে দেখেন 1 0 0 0 1 12। এটাকে 1 দিয়ে গুণ করলে 1 দিয়ে গুণ করে মাইনাস করলে দেখেন এটাই হবে -1 0 0 -1 -12। হয়েছে কিনা স্যার? জি স্যার। এখন আপনি এই সেকেন্ড পুরাতন সেকেন্ড রো থেকে মাইনাস 1 ইনটু নিউ থার্ড রো দিয়ে যে রেজাল্টটা পাইছেন বিয়োগ করার পরে যেটা পাবেন সেটা হবে আপনার নিউ সেকেন্ড রো। 1 থেকে 1 বাদ দিলে 0, 3 থেকে 0 বাদ দিলে 3, 0 0 0, 1 থেকে 0 বাদ দিলে 1, 0 থেকে -1 বাদ দিলে -1, 45 থেকে -12 বাদ দিলে 33। এটা হচ্ছে আমার নিউ সেকেন্ড রো। তাহলে এই নিউ সেকেন্ড রোটা আমরা এখন বসাই ফেলবো। আমাদের নিউ সেকেন্ড রোটা আমরা এখন বসাই ফেলবো। দেখেন এই যে 0 3 0 1 -1 33 লিখছি। জি স্যার। লিখছি। এখন এতটুকু পর্যন্ত লেখার পর আমাকে কি কাজ করতে হবে? আবার রেশিও বের করতে হবে। আবার কি বের করতে হবে? রেশিও। রেশিও বের করতে হবে। আবার সিজে কলামটা সিজে রোটা বের করতে হবে। সিজে রো কত হবে? 300 কে 1 দিয়ে গুণ করলে 300, 0 কে 0 দিয়ে গুণ করলে 0, 0 কে 0 দিয়ে গুণ করলে 0। এর যোগফল হচ্ছে 300। এরপরে পরবর্তী সিজে কলাম এই x2 কলামের এখানে 250 কিভাবে আসলো? 300 কে 0 দিয়ে গুণ করলে 0। 300 কে 0 দিয়ে গুণ করলে কত হবে স্যার? সরি ভুল হয়েছে। সিজে হলো যে x1 এর সহগ। x1 এর সহগ হচ্ছে 300, x2 সহগ হচ্ছে 250। জেড যে রোটা এটা আমাকে গুণ করে আনতে হবে। জেড যে রোটা আমাকে গুণ করে আনতে হবে। দেখেন 300 কে 1 দিয়ে গুণ করলে 300, 0 কে 0 দিয়ে গুণ করলে 0, 0 কে 0 দিয়ে গুণ করলে 0। যোগ করলে আসবে 300। এরপরে এখানে আসবে 0। এখানে কিভাবে 0 আসলো দেখেন 300 কে 0 দিয়ে গুণ করলে 0, 0 কে 3 দিয়ে গুণ করলে 0, 0 কে 1 দিয়ে গুণ করলে 0। তাহলে আসবে কত? 0। তাই দেখেন জেড কলামে আপনি এখন দেখেন জেড কলামে এই যেমন S3 যে কলামটা সেটা খেয়াল করেন। 300 কে 1 দিয়ে গুণ করলে 300, 0 কে -1 দিয়ে গুণ করলে 0, 0 কে ইউনিট প্রফিট 0 কে -2 দিয়ে গুণ করলে 0, যোগ করলে ফিগারটা আসবে 300। এখন আমি সিজে কলাম থেকে সিজে রো থেকে জেড রোটা যদি বাদ দেই বিয়োগ দেই তাহলে আমি পাবো সিজে মাইনাস জেড রো। এখানে দেখেন 300 থেকে 300 বাদ দিলে 0, 250 থেকে 0 বাদ দিলে 250, বাকিগুলো 0 এবং এখানে একটা আছে 0 থেকে 300 বাদ দিলে -300। এখানে দেখেন এখন
সর্বোচ্চ কোনটা? সিজে মাইনাস জেড রো থেকে সবগুলো কি নেগেটিভ হয়েছে স্যার? সবগুলো ফিগার কি নেগেটিভ হয়েছে? না স্যার, একটা পজিটিভ আছে একটা পজিটিভ আছে। তাহলে যেহেতু এটা পজিটিভ আছে, বাকিগুলো জিরো হয়েছে এবং নেগেটিভ হয়েছে। তাহলে এইটাই হচ্ছে আমার এখন কি পাইভট কলাম। এই জি স্যার। টেবিলের কলাম কোনটা? x2 কলামটা আমাকে এখন এই ভেরিয়েবলটাকে আমাকে কি করতে হবে? ইনকামিং ভেরিয়েবল। এটা হচ্ছে ইনকামিং ভেরিয়েবল। এখন একটা খেয়াল করেন, আমরা এখন যে পাইছি, আমার কোয়ান্টিটি পাইছি, তাহলে পাইভট কলাম দিয়ে কলামের যেগুলো আছে এগুলো দিয়ে যদি ভাগ করি, 12 কে 0 দিয়ে ভাগ করলে কি হবে? রেশিও ইনফিনিটি। তারপরে 33 কে 3 দিয়ে ভাগ করলে রেশিও কত আসবে? 11। তারপরে 16 কে কোয়ান্টিটি 16 কে 1 দিয়ে ভাগ করলে রেশিও কত আসবে? 16। তাহলে এই যে আমি রেশিও পাইলাম, এখানে সর্বনিম্ন 11। তাহলে এই যে রেশিওটা, সর্বনিম্ন রেশিওটা, এটা হচ্ছে আমার পাইভট রো। এটা হচ্ছে আমার পাইভট রো। অর্থাৎ এই ভেরিয়েবলটাকে S2 ভেরিয়েবলটা হচ্ছে আমার আউটগোয়িং ভেরিয়েবল, এটা বের হয়ে যাবে। আর ইনকামিং ভেরিয়েবল হচ্ছে আমার S2 ভেরিয়েবল, X2 ভেরিয়েবল। X2 হচ্ছে ইনকামিং আর S2 হচ্ছে আমার আউটগোয়িং। এবং পাইভট কলাম হচ্ছে X2 কলামটা হচ্ছে পাইভট কলাম আর S2 কলামটা হচ্ছে পাইভট রো। এবং এখানে খেয়াল করে দেখেন, এখানে একটু সার্কেল করেন আপনারা। এই যে এটা সার্কেল করেন, এই তিনটাকে সার্কেল করেন। 3 হচ্ছে আমার কি? পাইভট এলিমেন্ট। 3 হচ্ছে আমার পাইভট এলিমেন্ট। হ্যাঁ, এটা সার্কেল করেন। এই টেবিলটা আপনারা এখন তৈরি করলেন, এটা আপনারা সার্কেল করেন, এটাকে একটু সার্কেল করেন, পাইভট এলিমেন্ট। এখন টেবল তৈরি করা আমাদের শেষ, টেবলটা তৈরি করলাম। এখন দেখেন আমরা প্রফিট বের করব। প্রফিট বের করলে দেখেন ইউনিট প্রফিট 0 কে 16 দিয়ে গুণ করলে 0 কে 33 দিয়ে গুণ করলে 0। এরপরে দেখেন 300 কে 12 দিয়ে গুণ করলে, যেহেতু আমার অলরেডি একটা বেসিস চলে আসছে, প্রফিট হচ্ছে 300। আর কতগুলো উৎপাদন করব? X1 TBA কতগুলো উৎপাদন করব? মডেলে 12টা। তাহলে 300 গুণন 12 সমান সমান হলো 3600। তাহলে এখানে দেখা গেল প্রফিট আমার আসছে 3600। কিন্তু এই প্রফিটটা কি আবার ম্যাক্সিমাম প্রফিট? না, এটা আমার ম্যাক্সিমাম প্রফিট না। কেন প্রফিট না? কারণ আমরা বলছি যে সিজে মাইনাস জেড রো যতক্ষণ পর্যন্ত নেগেটিভ না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে আমার সলিউশন চালিয়ে যেতে হবে। সুতরাং এই প্রফিটটা অপটিমাম প্রফিট নয় বা ম্যাক্সিমাম প্রফিট নয়। তাহলে এখন আমাকে টেবলটা আবার করতে হবে, যেহেতু আমার এখানে এখন একটা এখনো পজিটিভ আছে, আরেকটা টেবল আমাকে বানাইতে হবে। আরেকটা টেবল যখন আমি বানাবো তখন আমার আগের নিয়মে, একই নিয়মে আমাকে কাজ করে যেতে হবে। একই নিয়মে যখন আমি কাজ করব, তাহলে আমার নতুন রো কোনটা হবে স্যার? নতুন রো প্রথম কোনটা হবে? S2 রোটা প্রথম। এটাকে কিভাবে করব? পাইভট এলিমেন্ট দিয়ে সবগুলোকে ভাগ করব। পাইভট এলিমেন্ট দিয়ে সবগুলোকে ভাগ করব। পাইভট এলিমেন্ট দিয়ে যদি ভাগ করি, শূন্যকে যদি ভাগ করি 0/3, 3 কে ভাগ করলে 3/3, 0 কে ভাগ করলে 0/3, 1/3, তারপরে -1/3, 33 কে ভাগ করলে 11। এটা আসে কিনা দেখেন। আমরা নতুন যে রোটা তৈরি করব, নতুন যে সেকেন্ড রো, সেটা হবে 0/1, 0, 1/3 -1/3, 11। ঠিক আছে স্যার? বুঝতে পারছেন? জি স্যার। যদি বুঝে জি থাকেন, স্যার। হ্যাঁ, আমরা এখন তাহলে দ্বিতীয় রোটা তৈরি করব। তো দ্বিতীয় রোটা আমি তৈরি করছি, দেখেন দ্বিতীয় রোটা আমরা নতুন আরেকটা টেবল, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার টেবল। 3 নাম্বার টেবলটা আপনারা সবকিছু ঠিক রাখবেন, সবকিছু ফাঁকা, শুধুমাত্র প্রথমে আমরা তৈরি করব দ্বিতীয় রোটা। দ্বিতীয় রো কত? 11। 3 দিয়ে ভাগ করলে 11, 33 কে 3 দিয়ে ভাগ করলে 11, তারপরে 0 কে 3 দিয়ে ভাগ করলে 0, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 0 কে 3 দিয়ে ভাগ করলে 0, 1 কে 3 দিয়ে ভাগ করলে 1/3, -1 কে 3 দিয়ে ভাগ করলে -1/3। ব্যাস এতটুকু আপনারা লিখবেন। মানে আমার 3 নাম্বার রোটা, সেকেন্ড রোটা নতুন ভাবে আমি তৈরি করেছি। এখন আমার কাজ হচ্ছে ফার্স্ট রো নতুন করে প্রথম রোটা তৈরি করা। নতুন করে যে আমি প্রথম রোটা তৈরি করব, প্রথম রোটা কত স্যার? প্রথম রোটা কোনটা? S1। S1 এর এলিমেন্ট কোনটা? পাইভট এলিমেন্ট কোনটা?
1 এটা আপনারা মাথায় রাখেন, পাইভট এলিমেন্ট 1। আমার সূত্র হচ্ছে কি, আমার সূত্র হচ্ছে আবার বলি সূত্রটা কি হবে স্যার, আমার এক্সিস্টিং রো কোনটা, S1 এই রোটা থেকে আমি বিয়োগ দেব কি, মাইনাস করব কি, পাইভট এলিমেন্ট দিয়ে নিউ সেকেন্ড রো কে গুণ করব। এই যে এখানে কিভাবে করছি দেখেন, দা রো টু বি ট্রান্সফর্ম, যেটা আমি ট্রান্সফর্ম করব কোন রোটা, ফার্স্ট রোটা কত, 0 1 1 0 -2 16। দেখেন 0 0 1 1 0 -2 16, 0 1 1 0 -2 16, এটা আমি ট্রান্সফর্ম করব। এখন আমার কাজ হচ্ছে মাইনাস করব কি দিয়ে, পাইভট এলিমেন্ট কত, পাইভট এলিমেন্ট হচ্ছে 1, ওই রোর পাইভট এলিমেন্ট কত 1, ফার্স্ট রোর পাইভট এলিমেন্ট কত স্যার, 1 ফার্স্ট রো 1 দিয়ে নতুন সেকেন্ড রোটাকে গুণ করব, নিউ সেকেন্ড রো। আমার প্রথম কি করছি, আমি একটা সেকেন্ড রো তৈরি করছি না, নিউ সেকেন্ড রো, সেটাকে গুণ করব। গুণ করলে যে রেজাল্টটা আসবে, সে রেজাল্টটা আমরা বিয়োগ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে আমার নতুন ফার্স্ট রো। তাহলে নতুন ফার্স্ট রোটা আমরা পেয়ে গেলাম 0 0 1 -1/3 -5/3 ডিভাইড, এখানে আছে 5। দেখেন আমরা নতুন ফার্স্ট রোটা এখানে বসিয়ে ফেলছি। দেখেন এই যে কোয়ান্টিটি 5 0 0 1 -1/3 -5/3, এটা আমরা বসিয়ে ফেলছি। এটা হচ্ছে নতুন আমার ফার্স্ট রো। এরপরে আমার বের করতে হবে নিউ থার্ড রো। আমার থার্ড রোটা আবার নতুন করে বানাইতে হবে। এই কলামে, এই টেবলে আমরা সেকেন্ড রো চেঞ্জ করছি, ফার্স্ট রো চেঞ্জ করছি। এখন থার্ড রোটা আবার পরিবর্তন করতে হবে, কিন্তু ভেরিয়েবল চেঞ্জ হবে না, ভেরিয়েবল থেকে যাবে, শুধু ফিগার গুলো পরিবর্তন হবে। তো থার্ড রো তো একই রকম, থার্ড রোটা আমাকে লিখতে হবে, লেখার পরে বিয়োগ করতে হবে। বিয়োগ করব কি দিয়ে স্যার, বলেন তো সবাই, একটু বলেন তো কি দিয়ে বিয়োগ করব। স্যার থার্ড সেকেন্ড যে রোটা ছিল স্যার, প্রাইভেট রোড যেটা ছিল, হ্যাঁ, সাইডেড রোটা বিয়োগ করব। কত দিয়ে গুণ করব, সেকেন্ড নিউ রোটাকে কত দিয়ে গুণ করব, স্যার যে প্রাইভেট এলিমেন্টটা আছে ওইটা দিয়ে গুণ করবো স্যার। প্রাইভেট এলিমেন্ট কত, 1 প্রাইভেট এলিমেন্ট হচ্ছে 0। এই থার্ড রো প্রাইভেট এলিমেন্ট হচ্ছে 0 স্যার, ফার্স্ট রোর প্রাইভেট এলিমেন্ট হচ্ছে 1, 1 সেকেন্ড রোর প্রাইভেট এলিমেন্ট হচ্ছে 3, আর থার্ড রোর প্রাইভেট এলিমেন্ট হচ্ছে 0। 0 এই দেখেন 0 দিয়ে আমরা গুণ করব। এখানে দেখেন 0 ইন্টু নিউ থার্ড রো, 0 ইন্টু নিউ থার্ড রো, আমরা 0 দিয়ে গুণ করব। ঠিক আছে, 0 দিয়ে গুণ করলে সব 0 আসবে। তাহলে আগের রো থেকে এই সব 0 বাদ দিলে এটা অপরিবর্তিতই থাকে। ঠিক আছে, এটা এই রোটা খুব একটা এটা পরিবর্তন হয় না, ক্যালকুলেশনে হয় না, এটা ইচ্ছাকৃতভাবে না। এখানে যদি এই এলিমেন্টটা যদি 1 থাকতো তাহলে অবশ্যই পরিবর্তন হতো। এখানে -0 আসছে, এলিমেন্টটা 0, এই জন্য সবগুলো আসছে কি সেম আসছে। তো এই যে ফিগারটা নতুন থার্ড রোটা, আমরা নতুন থার্ড রোটা এখানে বসাই দিব। নতুন থার্ড রোটা কত, 1 0 0 1, এরপরে হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে 12। তাহলে এখন পর্যন্ত দেখেন আমার সব বসানো শেষ। আমি এখন সি যে রোটাকে লিখবো। সি যে রোটা আমার সেম, কারণ এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ, শুধু সহগগুলা অবজেক্টিভ ফাংশন থেকে সহগগুলা দেখে দেখে লেখা। এটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো টেবলে সি যে রোটা সেম থাকবে। জেড যে রোটা আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। প্রথম ক্যালকুলেশন করি, 300 দিয়ে 300 গুণন এই কলাম x1 কলামের 1, 300 গুণন x1 কলামের 1 যোগ 250 গুণন 0 যোগ 0 গুণন 0 করলে সামেশন করলে আসবে 300। পরের কলাম x2 কলাম 0 গুণন 300 যোগ 1 গুণন 250 যোগ 0 গুণন 0 যোগ করলে আসবে 250। এরপরে পরের কলাম S1 সবগুলো এখানে শূন্য আছে, সবগুলো শূন্য, এই শূন্য থাক গুণ করার কারণে শূন্যই আসবে। পরের কলামে দেখেন এই যে ফিগার গুলো গুণ করব, 0 গুণন -1/3 যোগ 250 গুণন 1/3 যোগ 300 গুণন 0 যোগ করলে আসবে 250/3, এভাবে আসবে যাই আসে। এখন আমার সিজে থেকে জেড জে রো বিয়োগ দিব। 300 থেকে 300 বাদ দিলে 0, 250 থেকে 250 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 250/3 বাদ দিলে মাইনাস, 0 থেকে 650/3 বাদ দিলে মাইনাস ফিগার। এখন দেখেন সিজে মানে জেড জে রো, যেটা এই রোটা সবগুলো হয় 0 না হয় নেগেটিভ। তাহলে এখন মনে হয় আমি একটা কি পাইছি, আমি একটা অপটিমাম সলিউশন পাইছি। তাহলে আমি এখন দেখবো আমার প্রফিটটা কত। প্রফিট বের করেন।
এই যে S1 এর মান হচ্ছে ইউনিট প্রফিট 0 এবং এই 0 দিয়ে 5 কে গুণ করলে হবে 0। তারপরে S2 হচ্ছে প্রফিট হচ্ছে 250, 11টা উৎপাদন করব, তাহলে কোয়ান্টিটি 11, 250 গুণন 11 গুণ করলে পাবেন 2750। তারপরে X1 এর ইউনিট প্রফিট হচ্ছে 300, 300 দিয়ে 12 কে গুণ করলে প্রফিট পাবেন 3600, তাহলে এখন যোগ করলে আপনি প্রফিট পাবেন 6300। অর্থাৎ এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম প্রফিট। সিমপ্লেক্স বলতেছে যে আপনার ম্যাক্সিমাম প্রফিট হবে 6300 এবং আপনি মডেল বি উৎপাদন করবেন 11টা, মডেল এ উৎপাদন করবেন 12টা। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। বাকিটা বুঝছেন কিনা? বাকিদের রেসপন্স চাচ্ছি। জি স্যার। বুঝছি স্যার। এত তাড়াতাড়ি বুঝার হয়তো দেখে বুঝতেছেন, কিন্তু অঙ্কটা করতে হবে। আপনারা এই অঙ্কটাই আপনারা বাসায় আজকে প্র্যাকটিস করবেন, এখনই প্র্যাকটিস করবেন। আমি আপনাদের স্ট্র্যাটেজিক যে ম্যানেজমেন্ট ক্লাসটা আছে সেই ক্লাসটা আপনাদের এই প্র্যাকটিস সেশনের সাথে ইনভলভ করলাম। এই ক্লাসটা করার জন্য আপনাদের 12টা পর্যন্ত আপনারা ক্লাস করতেন, তো এখন 11টা 15 বাজে, অর্থাৎ এই 45 মিনিট আপনারা এই যে ম্যাথটা আমি এখন আপনাদেরকে করলাম, এই 45 মিনিট আপনারা এই ম্যাথটা করেন, বাসায় হাতে কলমে করেন। আপনাদেরকে আমি 30 মিনিট সময় দিলাম, এই সেম ম্যাথটা আপনারা এখন করেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে আমি টেবলটা আপনাকে দিয়ে দিচ্ছি, টেবলটা আপনাদেরকে প্রথম টেবলটা আমি শো করতেছি। এই যে প্রথম টেবল, এখান থেকে শুরু। এই টেবল থেকে এই টেবল হচ্ছে প্রথম টেবল। এরপরে পরের টেবলটা হবে এটা, পরের টেবলটা হবে পরের টেবলটা এটা না, সরি, পরের টেবলটা হবে এটা, টেবল নাম্বার 2। এরপর টেবল নাম্বার 3। আপনারা একটা একটা করে ছবি তুলেন, টেবলের ছবিগুলো তুলে আপনারা ছবির সাথে মিলিয়ে অঙ্কটা করেন, করে আমাকে জানান। আমি 20 মিনিট পরে আপনাদের সাথে আবার ওই যোগাযোগ করব। ঠিক আছে স্যার? স্যার এটা কি আমরা বিকেএম মেথড আর সিমপ্লেক্স মেথড ইউজ করতেছি না লিনিয়ার প্রোগ্রামিং এ? হ্যাঁ, সিমপ্লেক্স মেথড ব্যবহার করছি। এটা হচ্ছে টেবল নাম্বার 1। সবাই ছবি তুলছেন কিনা দেখেন। তুলছি স্যার। ওকে, এখন আমরা টেবল 2 তে যাচ্ছি। এই ছবি তোলার উদ্দেশ্য হচ্ছে আপনারা করবেন, ছবির সাথে মিলাবেন। যদি না বুঝেন সেটা লিখে রাখবেন যে এই জিনিসটা আমি বুঝতেছি না, তাহলে আমি আপনাকে সেটা বুঝাই দিব। টেবল 2 করছেন, ছবি তুলছেন। জি স্যার। এরপর টেবল 3, এই হচ্ছে 3 নাম্বার টেবল। ঠিক আছে স্যার, তুলছেন সবাই? জি স্যার। এখন আমরা চলে যাচ্ছি একদম ফার্স্ট টেবল, যেটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করছিলাম, বা আমাদের ফিজিক্যাল। এই হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে অঙ্কটা। এটা এখানে থাকলো, ডিসপ্লেতে থাকলো। আপনারা অঙ্কটা করেন, করে আমি আমার এখানে মাইকটা বন্ধ করে দিচ্ছি। আপনারা এটা করেন, করতে থাকেন। যাদের হয়ে যাবে তারা চ্যাটে লিখবেন যে স্যার হয়ে গেছে, আমি প্রবলেম নেই। আর যাদের কোনো সমস্যা আছে তারা চ্যাটে লিখবেন স্যার আমার প্রবলেম আছে। তখন আমি আপনার মাইক ওপেন করবো, আপনার প্রবলেমটা শুনবো।
কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা বললে জানান। অঙ্ক করতে কোনো সমস্যা হচ্ছে কিনা বলে জানাও। হ্যালো, হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তোমরা কি ম্যাথ করতেছো? জি স্যার। স্যার টেবিল 2 তে যখন স্যার ওই যে ইনকামিং আউটকামিংটা করছি স্যার, হুম, ওখানে আমার তো গরমিল লেগে গেছে স্যার, বুঝতেছি না আবার। টেবিল 2 তে? জি স্যার। হ্যাঁ বলো। টেবিল 2 তৈরি করতে হবে যখন ইনকামিং করবা, তখন আগে যেটা ইনকামিং হবে সেই ভেরিয়েবলটার মান আগে লিখতে হবে। স্যার এখানে তো ইনকামিং ছিল x1 আর s3 ছিল আউটগোয়িং। x1 হচ্ছে x1 আগে লেখো। x1 এর মানে S3 রোটা চেঞ্জ করো আগে। আচ্ছা স্যার, দেখতেছি আবার। আগে S3 টা চেঞ্জ করো। S3 যে রোটা আছে এই রোটা পরিবর্তন করে নতুন রোতে রূপান্তর করো। নিউ থার্ড রো।
প্রেস ব্রিফিং এ সোমবার ওই ব্রিফিং এ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, বাংলাদেশের জনগণ নিজেরা যা চায় যুক্তরাষ্ট্র তাই চায়, আর তা হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ডিপার্টমেন্ট অফ স্টেটের ওই ব্রিফিং এ বাংলাদেশের চলমান রাজনীতি ও জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান বাংলাদেশি এক সাংবাদিক। তার প্রশ্ন ছিল, বাংলাদেশ রুলিং পার্টি মুভিং ফরওয়ার্ডস অ্যানাদার, বাংলাদেশের ক্ষমতাসীন দল আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে। বিরোধী দলের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের হত্যা করা হচ্ছে, গণগ্রেপ্তার ও অপহরণ সহ ক্র্যাকডাউন চালাচ্ছে। বিরোধী দলগুলোর সাথে সংলাপে বসার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আহ্বানও প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন দলটি। যেহেতু বাংলাদেশের কোনো দলকেই যুক্তরাষ্ট্র প্রাধান্য দেয় না, তাই বাংলাদেশে একদলীয় স্বৈরশাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে? taking to prevent this one party authoritarian rule in Bangladesh. জবাবে ম্যাথিউ মিলার বলেন, You're right, we do not take a position. আপনি ঠিকই বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে এক দলের উপর অন্য দলকে প্রাধান্য দেয় না। বাংলাদেশের জনগণ নিজেরা যা চায় আমাদের চাওয়াটাও তাই, আর তা হলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ম্যাথিউ মিলার আরো বলেন, সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা আওয়ামী লীগের নমিনেশন না পেলেও বিদ্রোহীরা প্রার্থী হতে পারবেন এমন একটি কৌশল নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। সেই রিপোর্টটি গণমাধ্যম দেখা যাচ্ছে যে বিদ্রোহী প্রার্থীরা ছাড় পাবেন, তবে শঙ্কাও আছে, কেননা এর ফলে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে সেটি নিয়ে নিঃসন্দেহ শঙ্কা আছে। বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, কেন তাদেরকে বাধা দেওয়া না? এক সরকার বেশি দিন থাকলে অস্থিতিশীলতার বীজ আস্তে আস্তে বাড়তে থাকে এবং এক সময়, কারণ স্বাভাবিকত্ব হলো পরিবর্তন, স্বাভাবিকত্ব হলো এক নেতা চলে যাবে আরেক নেতা, সামাজিক এবং অর্থনৈতিক জন্য কোনো পরিবর্তন বড় ধরনের তার যেটা আছে। জাপানে 3 মাস পরে প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, দেশের তো কোনো কিছু হয় না। ইংল্যান্ডে চেঞ্জ হচ্ছে প্রধানমন্ত্রী, দেশের কোনো অসুবিধা হচ্ছে? তো আপনি যদি একজনকে রেখে দেন দীর্ঘদিন এবং তাকে জোর করে রাখতে থাকে, তাহলে ভিতরে যে একটা আস্তে আস্তে অগ্নিকর গৃহের মতো মানুষের ভিতরে ধুকে ধুকে মানুষের মধ্যে একটা আগুন জ্বলতে থাকে, কোনো না কোনো সময় হঠাৎ করে এটা বাস করে, স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। তারপরে বড় কথা হলো, কোনো কারণে যদি সরকার প্রধানকে পরিবর্তন হয়, কোনো কারণ তখন চিন্তা করতে হয় সামনের দেশ কোথায় যাবে। বাংলাদেশের একটা জিনিস ব্যাপকভাবে সেটা হলো একটা অসমতা সৃষ্টি করা হচ্ছে সমাজের মধ্যে, যেটার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল, যেটার বিরুদ্ধে। এই যে আমার পার্সোনাল লাইফের বিষয়টা, বিষয়টা যেটা বললেন, ইন্ডিয়া থেকে দেশে ফিরে বুবলির ওপর বেশ রাগ দেখালেন শাকিব খান, কিন্তু কেন? শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান দরদ সিনেমার ভারত অংশের শুটিং শেষ করে বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকেন, আল্লাহর রাস্তায় থাকেন, আল্লাহর নবীর রাস্তায় থাকেন, এবং সকল ক্ষেত্রে বেঈমানি মুনাফিকি আমাদেরকে পরিহার করতে হবে। সত্য কথা বলতে হবে, মিথ্যাকে পরিহার করতে হবে। আল্লাহ মিথ্যাবাদীকে ধ্বংস করুক, সত্যের জয় হোক। তারা যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিশ্বাস করতো, তাহলে আজকে জবরদস্তি করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করতো না। তারা জবরদস্তি করে গায়ের জোরে জনগণের
সবাই কি করতে পারছেন? কি অবস্থা সবার বলেন? স্যার এখনো শেষ হয়নি, করতেছি স্যার। করেন, তাড়াতাড়ি করেন। তো সময় লাগার কথা না, 3টা টেবল। এটা হচ্ছে আমাদের প্রথম টেবল। জাস্ট আপনি এই টেবল থেকে চিহ্নিত করবেন আপনার কোন রোটাকে পরিবর্তন করতে হবে। চিহ্নিত করেন, S3 থেকে পরিবর্তন করতে হবে, X1 সেখানে ঢুকবে। ব্যাস, দ্বিতীয় টেবল শুরু হয়ে যাবে। সেখানে প্রথম পরিবর্তন হবে S3, নিউ থার্ড রো তৈরি হবে এবং রেসপেক্টিভলি ফার্স্ট রো সেকেন্ড রো পরিবর্তন করবে। বাকিদের কোথাও সমস্যা হচ্ছে কিনা বলেন, তাহলে আমি জিনিসটা ক্লিয়ার করে দেবো। অঙ্ক করতে করতে সমস্যা হলে ক্লিয়ার করলে সহজে বোঝা যাবে।
কি অবস্থা স্যার, কোনো প্রবলেম আছে কিনা? হ্যালো, স্যার অনেক কঠিন লাগতেছে। কঠিন তো লাগবে, এই জন্যই তো আমি ওয়েট করতেছি, আপনারা করেন, প্রবলেম থাকলে বলেন। তো করতে করতে সহজ হবে, এটা না করলে তো সহজ। কে করছেন দেখি, কার কমপ্লিট হয়েছে? কি কারো কমপ্লিট হয় নাই? এটা সিম্পল। ফার্স্ট ফার্স্ট টেবলটা করে একটা ছোট রাফ করবেন, রাফ করে একটা পাশে দিয়ে একটা রাফ করবেন, রাফ করতে করতে সেকেন্ড টেবলটা করে দিন, সেকেন্ড টেবলটা করে ফেলবেন, সেকেন্ড টেবলটা করে আবার পাশে দিয়ে একটা রাফ করবেন, আহ, যোগ বিয়োগ গুণ ভাগ গুলো রাফের মধ্যে করে থার্ড টেবলটা করে ফেলবেন, বাস সিম্পল। প্রথম টেবলটা করার পর একটু রাফ করতে হবে, কারণ কিছু ক্যালকুলেশন আছে যেগুলো মুখে মুখে করতে গেলে অনেক সময় ভুল হয়, একটু জাস্ট রাফ করে সেকেন্ড টেবলে কনভার্ট করে ফেলবেন। স্যার এই রাফটাতে আমরা ভুল করছি বারবার স্যার। কেন রাফটাতে রাফ কাটে ভুল করার কি কারণ? আমি তো রাফটা এখানে ক্যালকুলেশন দেখাই দিচ্ছি, রাফটা আমি দেখাই দিচ্ছি, সিম্পল। আচ্ছা আপনাকে আমি আবার বলি, যে দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, আমি আবার রাফটা আপনাকে দেখাই দিচ্ছি। রাফটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট টেবল, এই টেবলে আমি কি করলাম, এই টেবলটাতে আমি প্রথমে সিজে মাইনাস জেড রো বের করছি এবং রেশিও বের করছি। সিজে মাইনাস জেড যে রেশিও টেবলে আমি যেটা 300 সবচেয়ে বেশি, সেটাকে সেই কলামটাকে মার্ক করছি, সেই কলামটা হচ্ছে x1। x1 হচ্ছে আমার ইনকামিং কলাম, ইনকামিং ভেরিয়েবল। আর এরপর আমি রেশিও বের করছি, রেশিও জাস্ট ইনকামিং ভেরিয়েবলের ইনকামিং কলামের যে পাইভট কলামের সবগুলো কোএফিসিয়েন্ট দিয়ে কোয়ান্টিটিকে ভাগ করছি, করার পরে রেশিও বের হয়ে গেছে। রেশিও যেটা সবচেয়ে সর্বনিম্ন রেশিও, সেটা হচ্ছে আমার পাইভট রো, অর্থাৎ এই পাইভট রোর যে ভেরিয়েবলটা আছে এটাকে আমাকে বের করতে হবে, এর পরিবর্তে আমার ইনকামিং ভেরিয়েবল x1 আসবে, সিদ্ধান্ত ফাইনাল। দেন আমি এখন কি করব, আমি এখন কিছু ক্যালকুলেশন করব। আমার প্রথম ক্যালকুলেশন হবে, আমার প্রথম রো যেটা আছে, এই থার্ড রো, এই যে থার্ড রো S3 যে রোটা আছে, এই রোটাকে পরিবর্তন করব। এই রোটাকে পরিবর্তন করার জন্য আমরা যে কাজটা করব, এই রোটাকে আমি যে পরিবর্তন করব, সিম্পল। এই রোটার ক্ষেত্রে আমরা আহ, এই রোটার ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে যে এই রোটার যে এলিমেন্টটা আছে অর্থাৎ পাইভট এলিমেন্ট, সেটা হচ্ছে 1। 1 দিয়ে প্রত্যেকটা সহগকে ভাগ করব। 1 দিয়ে 1 কে ভাগ করলে 1, 1 দিয়ে 0 কে ভাগ করলে 0, 1 দিয়ে 0 কে ভাগ করলে 0, 1 দিয়ে 0 কে ভাগ করলে 0, 1 দিয়ে 1 কে ভাগ করলে 1, 1 দিয়ে 12 কে ভাগ করলে 12। তাহলে আলটিমেটলি 1 দিয়ে যেহেতু ভাগ করতেছি, এই রোটা যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। তাহলে এখন পরবর্তী টেবলে আমি চলে যাব, পরবর্তী টেবলে চলে গিয়ে আমি প্রথমেই আমার এই যে x1 এর যে x1 যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটাকে আমি এখানে ইনসার্ট করব এবং আমি যে রূপান্তর করলাম ভেরিয়েবল গুলোর সহগগুলো, সেই রূপান্তরিত সহগগুলো
লিখে ফেলবো আগের হিসেবে। লেখা শেষ। এরপরে আমার বাকি কলামগুলো এখানে আপনি টেবল 2 টা তৈরি করা অবস্থায় দেখতে পাচ্ছেন। কিন্তু এটা তো তৈরি করা অবস্থায় থাকবে না। এটাকে আপনাকে তৈরি করতে হবে। তৈরি করার জন্য প্রথম শুরু করতে হবে ৩য় নাম্বার রো দিয়ে। ৩য় নাম্বার রো আপনাকে ফিল আপ করতে হবে। রেশিও এবং প্রফিট কলাম ছাড়া। রেশিও প্রফিট কলাম ছাড়া আপনি ৩ নাম্বার রোটা ফিল আপ করবেন। এরপরে আসবে আপনার ১ নাম্বার রো এবং ২ নাম্বার রো। ১ নাম্বার রো S1, ২ নাম্বার রো S2। S1 টা আপনাকে আগে বের করে নিতে হবে। S1 বের করার জন্য আপনি আবার রাফ করবেন। আপনি এই টেবিলটাতে যাবেন। এই টেবিলটার এখানে একটা রাফ করবেন। রাফটা কি? যে আপনাকে যেই ফ্লোর যেটা আছে 2110000 এটা যে 00 এই রোটা যেটা 40 এই রো যেটা আছে 211 21100 আর কোয়ান্টিটি হচ্ছে 40 এটা থাকবে। এটা থেকে আপনি বিয়োগ দিবেন। কি বিয়োগ দিবেন? এটা থেকে কি বিয়োগ দিবেন কেউ বলতে পারবেন? স্যার 2 ইনটু থার্ড রো স্যার, মানে নিউ থার্ড রো। হ্যাঁ 2 ইনটু নিউ থার্ড রো। এই 2 হচ্ছে আমার পাইভট এলিমেন্ট। এই 2 দিয়ে নিউ থার্ড রো মানে এই যে আগেরটাই হলো নিউ থার্ড রো হিসাবে এখানে যেটা আছে সেটাই নিউ থার্ড রো। এই 2 দিয়ে নিউ থার্ড রোকে গুণ করে যে রেজাল্টটা আসবে সে রেজাল্টটা বিয়োগ দিবেন। বিয়োগ দিলে আপনার এই বিয়োগটা আপনি রাফে করলেন। বিয়োগ দিয়ে যে রেজাল্টটা পাবেন সেটা আবার ওই কলাম ওই টেবলে 2 নাম্বার টেবলে বসাই দিবেন। একই রকম ভাবে দ্বিতীয় রোটারও একই কাজ হবে। এভাবে করার পরে আপনি এই টেবলটা পাবেন। এই যে 2 নাম্বার টেবলটা পাবেন। 2 নাম্বার টেবলটা যখন পেয়ে যাবেন তখন আপনি আবার এই সিজে মাইনাস জেড ক্যালকুলেট করবেন, রেশিও ক্যালকুলেট করবেন। সিজে মাইনাস জেড এ দেখবেন সর্বোচ্চ কোনটা? সর্বোচ্চ x2 মানে x2 ইনকামিং ভেরিয়েবল, নেক্সট ইনকামিং ভেরিয়েবল। এরপরে x2 র ভিতরে আপনি যে এলিমেন্টস গুলো পাবেন 1 3 0 এখানে 3 টা এলিমেন্টস আছে 1 3 0 ফার্স্ট রো 1 সেকেন্ড রো 3 এবং থার্ড রো 0। এই 3 টা এলিমেন্ট দিয়ে কোয়ান্টিটিকে ভাগ করবেন। ভাগ করলে আপনি রেশিও পাবেন। দেখবেন যে সর্বনিম্ন রেশিও হচ্ছে সেকেন্ড রোতে। অর্থাৎ S2 হচ্ছে আপনার আউটগোয়িং ভেরিয়েবল আর SX2 হচ্ছে আপনার ইনকামিং ভেরিয়েবল। অর্থাৎ পরবর্তী টেবলে প্রথমে আপনাকে এই ২ নাম্বারটাকে পরিবর্তন করে নিতে হবে। আর ২ নাম্বার পরিবর্তন করার জন্য আপনার লাগবে হচ্ছে পাইভট এলিমেন্ট মানে যেটা পাইভট এলিমেন্ট সেটা হচ্ছে 3 দিয়ে ২ নাম্বার রোর এক্সিস্টিং ২ নাম্বার রো সবগুলো ফিগারকে ভাগ করবেন। ৩৩ কে ভাগ করলে ১১, ০ কে ভাগ করলে ০, ৩ কে ভাগ করলে 1, 1 কে ভাগ করলে 1/3, -1 কে ভাগ করলে -1/3 করলে পরে আপনি তৃতীয় নাম্বার রোর দেখেন দ্বিতীয় নাম্বার রোর X2 কলাম রোটা পেয়ে যাবেন। X2 রোটা পেয়ে যাবেন। প্রফিটটা পরে বের করবেন। প্রফিট এখানে পরে প্রফিট বা রেশিও এই দুইটা পরে বের করবেন। তারপরে X2 যখন হয়ে গেছে ঠিক একই রকম ভাবে আপনি আবার নতুন করে S1 রোটা তৈরি করবেন এবং থার্ড রোটা আবার নতুন করে তৈরি করবেন। করার পরে আপনি সিজে মাইনাস Z0 খেয়াল করবেন এখানে কোনো পজিটিভ আছে কিনা। যদি পজিটিভ না থাকে তাহলে আর রেশিও বের করার দরকার নেই। কারণ পজিটিভ যেহেতু এখানে নাই আমার আর রেশিও দরকার নাই। অর্থাৎ সলিউশন এখানে শেষ। তার প্রফিটটা ক্যালকুলেট করবেন। জাস্ট প্রফিটটা ক্যালকুলেট করে দেখবেন প্রফিট কত হইছে। যখন প্রফিট পেয়ে যাবেন তখন দেখবেন যে আপনার X2 তে কতগুলো সংখ্যক কোয়ান্টিটি, X1 এ কতগুলো সংখ্যক কোয়ান্টিটি। এর মানে X1 মানে টেবল A 12 টা উৎপাদন করব, X2 মানে টেবল B 11 টা উৎপাদন। এই সিম্পল। এটা জাস্ট একটু বাসায় প্র্যাকটিস করেন। আপনাদের যে বিকে কাপুরের বই আছে সেই বইটা দেখেন। সেখানে এই রিলেটেড কিছু ম্যাথ আছে সেগুলো একটু দেখেন। আর আমি যে ম্যাথটা করাইছি সেটা দেখেন। দেখে সবাই করবেন। করে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি তুলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি তুলে দিবেন যে স্যার আমি করছি। প্রত্যেকের ছবি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে চাই। আপনারা ছবি তুলে এই ম্যাথটা যে করছেন আপনি সেটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। জি স্যার। ওকে তাহলে এখানে আমি কিন্তু এই আমার এলপি এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ? এলপি আমার এখানে শেষ। এটা জাস্ট এটা আমি ম্যাক্সিমাইজেশন প্রবলেম দেখাইলাম। ঠিক সেম মিনিমাইজেশন প্রবলেমটাও একই রকম হবে। একই রকম টেবল আপনি করে যাবেন। মিনিমাইজেশনে জাস্ট আপনাকে খুঁজতে হবে। এখানে যেরকম নেগেটিভ খুঁজছেন, এখানে যখন নেগেটিভ হয়েছে তখন প্রফিট ম্যাক্সিমাম হচ্ছে। তখন আপনি এখানে খুঁজবেন পজিটিভ। পজিটিভ হয়ে থাকলে 0 অথবা পজিটিভ থাকলে আপনার জন্য অপটিমাম সলিউশন। আমরা উল্টা হবে, রিভার্স হবে। ম্যাক্সিমাইজেশনে যেটা করছি সিমপ্লেক্সে মিনিমাইজেশন প্রবলেমে ক্রাইটেরিয়া হবে রিভার্স। এই কথাটা আমরা এখানে বলে আসছি। আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, আমরা এখানে বলে আসছি। এই যে এখানে এই যে ম্যাক্সিমাইজেশন প্রবলেমে দিস এ ইন্ডিকেশন অফ দ্য পসিবল ইমপ্রুভমেন্ট। এটা আমরা এখানে বলে আসছি। সেভাবে আপনারা খুঁজবেন।
এভাবে করতে থাকবেন। তো এইরকম রিলেটেড কিছু ম্যাথ আপনারা বাসায় আহ, আহ, খুঁজবেন, খুঁজে বাসায় দেখবেন, দেখে করার চেষ্টা করবেন। এই ছিল মোটামুটি ক্লাস, আজকে এখানে শেষ। আগামী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। কোনো প্রবলেম থাকলে আগামীকালকে ক্লাসেও এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ।